আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শুরু। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর, অভিভাবকদেরকেও অসুস্থ প্রতিযোগিতায় না জড়ানোর আহ্বান। ডাকসু নির্বাচন বাতিলের সাথে শপথ নিতে চান নবনির্বাচিত ভিপি নুরু। ভিসি বললেন পুনঃ তফসিল অসম্ভব, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। গ্যাসের দাম দ্বিগুণ করতে চায় বাখরাবাদ কোম্পানিও, মূল্যবৃদ্ধির প্রক্রিয়া স্থগিতের বিরুদ্ধে রিট আদেশ 31 মার্চ। রোহিঙ্গাদের জন্য আসা বিদেশি অর্থের 75 ভাগই খেয়ে ফেলছে কিছু এনজিও, চিহ্নিত করার নির্দেশ মন্ত্রিসভা কমিটির। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে শিক্ষার জন্য শিশুদেরকে অতিরিক্ত চাপ না দিতে আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন প্রধানমন্ত্রী। নিরক্ষরমুক্ত দেশ গঠনের লক্ষ্যে প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়। তারই অংশ হিসেবে এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে শিশুদের চাপমুক্ত রেখে শিক্ষা দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত না। তাদের শিক্ষাটা আমরা যেমন প্রি প্রাইমারিও শুরু করেছি, প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে 7 বছর বয়স থেকেই বাচ্চাদের স্কুলে পাঠায়, তার আগে পাঠায় না। কিন্তু আমাদের দেশে অনেক ছোটোবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে, সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে সরাসরি ভর্তি নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে, তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় 19 জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2018 তুলে দেওয়ার পাশাপাশি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে 3 দিনের মধ্যে পুনঃ তফসিলের দাবি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। শিক্ষার্থীরা চাইলে ভিপি পদে শপথ নিতেও আগ্রহী পুনর্নির্বাচন চাওয়া নুরু। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ছাত্র ঐক্য সহ 5 সংগঠনের নেতারা পুনর্নির্বাচনের দাবি জানালেও তা নাকচ করে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান। অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বাতিল চেয়ে নতুন তফসিলের দাবিতে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া 4 প্রার্থীসহ কয়েকজন শিক্ষার্থী। পুরো ব্যাপারটা নিয়ে যে কি খেলা খেলছে সাধারণ শিক্ষার্থীদেরকে পুতুল বানিয়ে, এই ব্যাপারটার একেবারে শিকার আমরা। প্রশাসনের অবস্থা এমন হয়েছে যে প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করে। পুনর্তফসিল দেওয়ার আগ পর্যন্ত আমরা উঠবো না। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ঐক্যসহ নির্বাচন বর্জনকারীরা। দাবি আদায়ে 3 দিনের আলটিমেটামও দেয় বিক্ষোভকারীরা। আমরা প্রবস্থানকে বলতে চাই, আপনি আজকের মধ্যেই পদত্যাগ করুন। কলঙ্কিত নির্বাচন আগামী শনিবারের মধ্যে বাতিল করে পূর্ণ তফসিল দিতে হবে। যারা ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত ছিল গুরুত্বপূর্ণ পদে,
তাদের যদি পদত্যাগ করে নতুন পূর্ণ তফসিল দেওয়া না হয় এবং মামলাগুলো যদি প্রত্যাহার না করা হয়, আমরা কিন্তু এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিতে বাধ্য হব। পরে তারা স্মারকলিপি দিতে যায় ভিসি অফিসে। এ সময় ডাকসুর বিতর্কিত নির্বাচন বাতিল করে 31শে মার্চের মধ্যে নতুন নির্বাচন এবং নিরীহ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। শিক্ষার্থীদের চাওয়া সকল পদেই পুনর্নির্বাচন, সুতরাং আমি তাদের দাবির সাথে সহমত পোষণ করেই বলছি সকল পদেই পুনর্নির্বাচন দিতে হবে। ছাত্রদের বিরুদ্ধে হয়রানি করার জন্য কিংবা প্রতিবাদী ছাত্রদের কণ্ঠ থামাতে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তারা যদি আমাকে বলে শপথ নিতে, আমি শপথ নেব। তারা যদি বলে আমাকে শপথ না নিতে, আমি শপথ নেব না। তবে ছাত্রলীগের নির্বাচিত প্রার্থী এজিএস সাদ্দাম হোসেনের দাবি, প্রশাসনের আন্দোলনে নেমেছে ভোট বর্জনকারীরা। দলীয় স্বার্থ যদি সফল না হয়ে থাকে, নিজের যদি নির্বাচিত না হয়ে থাকে এবং সেটির আলোকে যদি আপনারা ডাকসু নির্বাচন দেখেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবারও তারা আসলে অপমান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করা বাদ দিয়ে যে রায় হয়েছে সেই রায়কে মেনে নিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা কাজ করি। ভিসি ডক্টর আখতারুজ্জামানও জানিয়েছেন নির্বাচন বাতিলের সুযোগ নেই। ডাকসু নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে বলে আবারও দাবি করে সন্তোষ প্রকাশ করেন ডক্টর আখতারুজ্জামান। এটা একটি সমন্বিত এবং বলা যাবে যে একটি যৌথ প্রয়াসের আমাদের এই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। সুতরাং সেগুলোকে নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না। কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। এদিকে অনিয়মের অভিযোগ থাকা সব হলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন রোকেয়া হল সহ 3টি হলের নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা। আমরা কোনো ঘোষণা দিচ্ছি কিনা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এখানে উপস্থিত আছি তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সঙ্গীতা, আপনি যেটি জানেন যে টিএসসির এই রাজু ভাস্কর্যের সামনে গতকালকের থেকে অনশন করে আসছে বিভিন্ন হল সংসদে নির্বাচন করা প্রার্থীরা, যারা বিভিন্নভাবে পরাজিত হয়েছেন। একই সাথে কিন্তু কয়েকজন ভোটার, অর্থাৎ মোট 8 জন কিন্তু অনশনরত আছেন। একজন অসুস্থ হয়েছেন, সে তথ্য আমি আগেই জানিয়েছিলাম। তবে এই মুহূর্তে যেটি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে এই রাজু ভাস্কর্যের সামনে ইতিমধ্যে অবস্থান নিয়েছে কিন্তু ছাত্রলীগের কর্মীরাও। এখানে যেমন একইভাবে ছাত্রলীগ যেভাবে প্লাকার্ড প্রদর্শন করছে, ঠিক একইভাবে কিন্তু সাধারণ শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন এবং বিশেষ করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যারা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তবে আমি যেটি জেনেছি, আগামীকালকে সকাল 10টার দিকে কিন্তু এখানে একটি কর্মসূচি ঘোষণা হবে, যেখান থেকে এই ডাকসু নির্বাচনকে বিতর্কিত ঘোষণা করে এবং বিভিন্ন হলে ভোট জালিয়াতির প্রতিবাদ জানিয়ে আবার নতুন করে পুনঃ তফসিলের দাবিতে তারা একটি কর্মসূচি ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরণ অনশন কর্মসূচি সেটি চলছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে যেসব হলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে সেসব হলে পুনর্নির্বাচনে তারা দাবি জানিয়েছেন। একই সাথে বিশেষ করে ছাত্রী হল থেকে 3 জন নবনির্বাচিত স্বতন্ত্র ভিপি তারা কিন্তু বলেছেন একই কথা, যে রোকেয়া হলে বিশেষ করে যেই ভোট নিয়ে যে প্রশ্নবিদ্ধ ভোট বলে যে আখ্যা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, তাদের আন্দোলনের সঙ্গে তারা একত্রতা পোষণ করেছেন। এই ছিল সঙ্গীতা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের ছাত্রদের আন্দোলনের এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মুহিব আপনাকে। ডাকসু নির্বাচনের রেশ ধরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং সকল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাওয়া স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করতেই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবছর সারা দেশে মোট 22,961টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সব ধরনের কোচিং সেন্টারই দোষণীয় নয় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখনই সব কোচিং সেন্টার বন্ধের কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না এবং সেটা সম্ভব নয় বলে মনে করেন তিনি। দুর্বল শিক্ষার্থীদের জন্য অভিভাবক চাইলে কোচিং করাতে পারেন বলে উল্লেখ করেন দীপুমণি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, আবার গ্যাসের দাম বাড়াতে গণশুনানি নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। তিনি বলেন, গত 10 বছরে সাধারণ মানুষের আয় বাড়েনি, কিন্তু বেড়েছে ব্যয়ের বোঝা। জাতির প্রস্তাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। তার অভিযোগ, ক্ষমতাসীনরা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, যার সবশেষ প্রমাণ ডাকসু নির্বাচন। রাতের আঁধারে ভোট জালিয়াতির অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসার পাশাপাশি তার মুক্তি দাবিও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির জনপ্রিয়তা কতটা তলানিতে পৌঁছেছে তা প্রমাণ হয়েছে ডাকসু নির্বাচনে, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে ডাকসু নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করতে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে আস্থা অর্জনের মাধ্যমে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে নেবেন বলে আশা করেন তিনি। বলেন, ডাকসুতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই ভিপি সহ অন্য প্যানেল থেকে প্রার্থীরা জয় পেয়েছেন। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তিনি আশা করেন নতুন এই ছাত্র সংসদ ছাত্রদের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে। অন্যদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতীয় রাজনীতির সাথে ছাত্রদের রাজনীতি এক না করতে বিএনপি নেতাদের আহ্বান জানিয়েছেন। ডাকসু নির্বাচনে ছাত্র দলের হেরে যাওয়ার কারণ বের করতে তদন্ত কমিটি গঠনের জন্য বিএনপিকে অনুরোধ জানান তিনি। তিতাসের পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিল বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। আয় ব্যয়, গ্রাহক সংখ্যা ও সেবার পার্থক্য থাকলেও দাম বাড়ানোর প্রস্তাব তিতাসের সমপরিমাণ। বাখরাবাদ 1 বার্নার চুলা 1350 টাকা এবং 2 বার্নার চুলা 1440 টাকা করার প্রস্তাব দিয়েছে। তবে এক্ষেত্রে বিশ্লেষক ও ভোক্তা প্রতিনিধিরা বলেন, দেশীয় গ্যাস কূপ খনন না করে উচ্চ মূল্যের এলএনজি আমদানি নামে গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। এলএনজি আমদানির অজুহাতে গ্যাস সরবরাহ কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। সেই ধারাবাহিকতায় বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে 208%, শিল্পে 132%, সিএনজিতে 50% দাম বৃদ্ধি করার পাশাপাশি বাসাবাড়িতে মিটার গ্যাসে 80.32%, 1 বার্নার চুলা 1350 টাকা ও 2 চুলা 1440 টাকা করারও আবেদন করা হয়েছে। দেশে প্রাকৃতিক গ্যাসের বর্তমান উৎপাদন ব্যয় বা আইওসি গ্যাসের ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় এলএনজি আমদানির অতিরিক্ত ব্যয় মেটানোর লক্ষ্যে ট্যারিফ পরিবর্তন করে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। শুনানিতে দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নিরবিচ্ছিন্ন গ্যাস না দিয়ে দাম বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে বিতরণ কোম্পানিগুলো। কেন আমরা সাগরে এক্সপ্লোরেশন করতে পারবো? মায়ানমার 8 TCF গ্যাস পেয়েছে আমাদের সংলগ্ন সাগরে, ভারতও করতে পেরেছে। এই যে আমাদের গ্যাস উত্তোলন করার ব্যর্থতা এবং পেট্রো বাংলাও সরকারের ব্যর্থতা কয়লা উত্তোলন না করা, সেটাই ঠেলে দিয়েছে এলএনজি আমদানি। এবং আপনাদের ব্যর্থতার দায় দায়িত্ব নিতে হবে এখন দেশবাসীকে। এখন এই 1 চুলা 2 চুলার নামে যে টাকা দিচ্ছি, আমরা অনেক কম জ্বালিয়ে বেশি টাকা দিচ্ছি, তাহলে কম গ্যাস দিয়ে বেশি টাকা নিচ্ছি। তারপরে আর কোন নৈতিক অধিকারে আমি প্রায় ডাবল আবার চাচ্ছি 800 টাকারটা 1440 টাকা। বাপদার মরদ নাই কিল মারার গোসাই। আরে সাহেব, আপনি তো গ্যাসই দিতে পারেন না, আপনি এনে বাড়াইতে আসছেন কেন? এই জবাব কি আপনি দিতে পারেন বলেন তো? এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট প্রতিবাদ জানায় এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে। দাম বাড়ানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে বিধি বহির্ভূতভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টের রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ হবে 31 মার্চ। বুধবার বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে ক্যাবের পক্ষে রিট আবেদন করা হয়। তবে গ্যাসের দাম
পুনর্নির্ধারণের জন্য শুরু হওয়া গণশুনানি চলতে কোনো বাধা নেই বলে জানান আদালত। সব ধরনের গ্যাসের দাম বাড়াতে সোমবার থেকে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা অর্থের ৭৫ ভাগে চলে যাচ্ছে কিছু এনজিওর হাতে, অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ ধরনের এনজিওগুলোকে চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আর রোহিঙ্গাদের শীঘ্রই ভাসানচরে নেওয়া হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, তাদের কোথায় রাখা হবে তা জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার বিষয় নয়। মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে দেখভালে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি দেশি বিদেশি এনজিও ও আন্তর্জাতিক সংস্থা জড়িত। এসব এনজিওর বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন অভিযোগ এসেছে। এবার সরকারের তরফ থেকে অভিযোগ করা হলো কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের নামে আসা বিদেশি অর্থের বেশিরভাগই নিজেদের স্বার্থে খরচ করছে। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ অভিযোগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, এসব এনজিওকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। অনেক এনজিও ইল মোটিভ নিয়ে কাজ করে ১৫০ কোটি টাকার উপরে হোটেল বিল দিয়েছে। এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা রোহিঙ্গা তাদের জন্য 25% খরচ হয় না। আমরা পর্যালোচনা করে দেখেছি ৭৫ ভাগে খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। এটা খুবই দুঃখজনক। এটা আসলে আরও খতিয়ে দেখার জন্য আমরা আমাদের গোয়েন্দা বাহিনীকে বলেছি। রোহিঙ্গাদের যে কোনো সময় ভাসানচরে স্থানান্তর কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। সরকারের দায়িত্ব, যাদেরকে আমরা আশ্রয় দিয়েছি তাদের নিরাপত্তা দেওয়া, তাদের খাবার দেওয়ার বা অন্যান্য মানবিক অর্থাৎ বা লজিস্টিক সাপোর্টগুলো দেওয়া। সেখানে আমরা কোথায় রেখে দিব? সরকার এটা কি ভাসানচরে রেখে দিবে না চিটাগাঙে রেখে দেবে? এইটা তো বিদেশের কনসার্ন হওয়া কথা না। ইয়াবা বন্ধে ব্যবসায়ীদের উপর কঠোর নজরদারির পাশাপাশি সেবনকারীদেরও ধরা হবে বলে জানান মোজাম্মেল হক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে এক মত বিনিময় সভায় ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF এর সভাপতি সামির সারান মনে করেন, সমন্বিত উন্নয়নের জন্য বাংলাদেশ এবং ভারতকে একযোগে কাজ করতে হবে। তবে সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা ভারতের কর্তৃত্ববাদী মনোভাবের তীব্র সমালোচনা করে তিস্তার পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার মতো বেশ কিছু সংকটে বাংলাদেশকে যথাযথভাবে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন। ভারতের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ORF সংস্থাটির শীর্ষ নির্বাহী সামির সারান বাংলাদেশের কূটনীতিক ও পররাষ্ট্র বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সময় আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে চীনের নানান উদ্যোগের উল্লেখ করে বলেন, সাংস্কৃতিক, ভৌগোলিক ও কৌশলগত কারণে বাংলাদেশকে ভারতের সঙ্গে কাজ করতে হবে একই টিমে। বাংলাদেশ and India are both an important part of Eurasia. তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান উপস্থিত বিশেষজ্ঞরা। তিস্তার ন্যায্য হিস্সা দিতে অনীহা, রোহিঙ্গা সমস্যায় নির্লিপ্ততা, এশিয়া, ইউরোপ, আফ্রিকাকে সংযুক্ত করতে চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগ দেওয়ার প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য ভারতের কর্তৃত্ববাদী আচরণে ক্ষোভ প্রকাশ করেন তারা। একসময় বাংলাদেশ উপকূলীয় সোনাদিয়ায় একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী ছিল। চীন এতে অনেক আগ্রহ দেখায়। আমরা দেখলাম ভারতের বিরোধিতার মুখে সে উদ্যোগ ভেস্তে গেল। যখন ভারতে কংগ্রেস থেকে বিজেপির হাতে ক্ষমতা বদল হচ্ছিল, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চিত ছিলেন না তার সরকার ভারতের কাছ থেকে একই রকম সমর্থন পাবে কিনা। তখন তিনি মোদিজির সঙ্গে যোগাযোগ হওয়ার আগেই চীন সফর করে দুদেশের মধ্যে বৃহত্তর সহযোগিতার বিষয়ে যৌথ বিবৃতি দেন, যার অনেকটা ভারতের স্বার্থের বিপরীতে যাচ্ছিল। 2 মাস পরে সুষমা স্বরাজ ঢাকায় এসে আপত্তি জানালে চীনের সঙ্গে হওয়া সমঝোতা ভেস্তে যায়। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছি। উনি যখন বড় বড় স্বপ্নের কথা বলছেন, আমরা আমাদের শিক্ষা ও বুদ্ধিভিত্তিক স্তর দিন দিন নিচে নামাচ্ছি। একটা জাতিকে পায়ের নিচে ফেলে রাখার এটাও একটা উপায়। সামির সারান এ সময় নিজেকে নেহাত একজন গবেষক উল্লেখ করে জানান, তিনি এসব বিষয়ে বাংলাদেশের উৎকণ্ঠা ভারতের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবেন। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডাক্তার আবু নাসার রিজভী বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা ভালো, তাকে এখন নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময় তার বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। গত ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই বঙ্গবন্ধু মেডিকেলে তাৎক্ষণিকভাবে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। পরদিন ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সামনের ধাপের উপজেলা নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ সিইসি। শক্ত হাতে অশুভ প্রচেষ্টা দমনের হুঁশিয়ারি কমিশনার কবিতা খানমের। নদীর পাড়ে অবৈধ স্থাপনা সরানোর খরচ ও দখলদারদের কাছ থেকে আদায় করতে চায় বিআইডব্লিউটিএ। আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। সামনের বিভিন্ন ধাপের উপজেলা নির্বাচনকে সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিইসি KM নুরুল হুদা। একইভাবে যেকোনো অশুভ প্রচেষ্টা শক্ত হাতে দমনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আর পার্বত্য জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। সিলেট ও চট্টগ্রামের আলাদা অনুষ্ঠানে তারা এমন কথা বলেন। সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে বুধবার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় তিনি আগামী কয়েক ধাপের উপজেলা নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যারা ভোটার তারাও যেন প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েই নির্বাচন কেন্দ্রে যান, তাদের পছন্দ সেই ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য সেই পরিবেশটা আমরা তৈরি করব। যদি কোনো আপত্তি থাকে, কোনো অভিযোগ থাকে, সেগুলো যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে থাকবেন, ম্যাজিস্ট্রেট থাকবেন, প্রিজাইডিং অফিসার থাকবেন, রিটার্নিং অফিসার থাকবেন, তাদের মাধ্যমে সেটা সুরাহা ব্যবস্থা করতে হবে। চতুর্থ ও পঞ্চম দফায় 10টি উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে বলেও জানিয়েছেন সিইসি। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, আগামী 18 মার্চ উপজেলা নির্বাচনে যে কোনো অশুভ প্রচেষ্টা দমন করা হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে 3 পার্বত্য জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ। কোনো ধরনের সমস্যার সম্মুখীন বা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন, নির্বাচন কমিশন শক্ত হাতে আপনাদের পাশে দাঁড়াবে। 10 তারিখে যতটুকু হয়েছে তাও যেন 18 তারিখকে স্পর্শ না করে। 18 তারিখ নির্বাচনে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী যেহেতু এই 3 পার্বত্য জেলায় কাজ করে, তারা তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচনের সময় পর্যটন এলাকায় ভ্রমণকারীদের নিরুৎসাহিত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়ানোর কথাও জানানো হয় বৈঠকে। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ফৌজদারি আইনের আওতায় আনা এবং তা সরানোর খরচও তাদের কাছ থেকে আদায়ের কথা ভাবছে বিআইডব্লিউটিএ। এ ব্যাপারে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নদী রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বুধবার সকাল থেকে তুরাগ তীরে উচ্ছেদ অভিযান চলে ঢাকা উদ্যান হাউজিংয়ের বিভিন্ন অবৈধ স্থাপনায়। নদীতীর থেকে 150 গজের মধ্যে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্তে অটল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অভিযানের আগে স্থাপনার অবৈধ অংশ চিহ্নিত করে দেওয়া হলেও এতে আমল দেয়নি অনেকেই। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার তীর পর্যন্ত ওয়াকওয়ে নকশা করা হয়েছে বলেও জানায় বিআইডব্লিউটিএ। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ভারতের এবারে লোকসভায় প্রার্থী হচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধী, ব্যস্ত থাকবেন নির্বাচনী প্রচারণায়। নেপালে সাফ নারী ফুটবলে কাল মাঠে নামছে বাংলাদেশ। ভুটানকে হারানোর আত্মবিশ্বাস সাবিনা মৌসুমীদের। আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর রাজনীতিতে সক্রিয় হলেও ভারতের এবারে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রতিদ্বন্দ্বিতার বদলে দলের প্রচারণার ওপরে সবচেয়ে গুরুত্ব দেবেন তিনি। এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ সম্পাদক হিসেবে আপাতত প্রচারের কাজ করবেন প্রিয়াঙ্কা গান্ধী। এখন আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব পেলেও দীর্ঘদিন ধরে বড় ভাই রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর হয়ে তাদের কেন্দ্রে প্রচারণা চালিয়ে আসছেন। জানুয়ারিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো সরাসরি রাজনীতিতে যোগ দেন প্রিয়াঙ্কা। সাধারণ সম্পাদকের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। নেপালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কাল মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস সাবিনা মৌসুমীদের। বিরাটনগরের শহীদ রঙ্গশালায় বাংলাদেশ সময় বিকেল 3:15 ম্যাচটি শুরু হবে। সাফ নারী ফুটবল বাংলাদেশের সেরা সাফল্য 2016-তে রানার্স আপ হওয়া। বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি বাংলাদেশ নারী ফুটবল দল, তবে জাতীয় পর্যায়ে এখনও সেই মানে পৌঁছতে পারেনি তারা। বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন ভারতের বাধা পার করা। এবারে সাফে সেমিফাইনাল খেলা প্রাথমিক লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের। ফাইনাল খেলার স্বপ্নে শেষ 4-এ ভারতকে এড়াতে গ্রুপ সেরা হতে হবে ছোটনদের দলকে। লড়াইয়ে নামতে অনুশীলনের প্রস্তুত সাবিনা মৌসুমীরা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। গ্রুপের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরেছে ভুটান। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে দলটি সেরা সামর্থ্য দিয়ে লড়বে সেটা পরিষ্কার। শক্তি ও সামর্থ্যে ভুটানের চেয়ে এগিয়ে থাকলেও নিজেদের প্রথম ম্যাচটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাড্ডা জাগরণী সংসদের সহসভাপতি আবু হাসান চৌধুরী প্রিন্সের মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মাহফুজা আক্তার কিরণের মন্তব্য প্রকাশিত হয়। এতে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ক্রিকেটকে অনেক সুবিধা দিলেও মেয়েদের ফুটবলকে বড় কিছু দেননি। তবে কেন বাফুফের টাকা প্রধানমন্ত্রীর হাত দিয়ে মেয়েদেরকে দেয়া হবে এ প্রশ্ন তোলেন কিরণ। তার এমন মন্তব্যে ক্রীড়াঙ্গনে ওঠে সমালোচনার ঝড়। প্রধানমন্ত্রীকে হেয় করার প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করেন বাড্ডা জাগরণী সংসদের সহসভাপতি আবু হাসান চৌধুরী প্রিন্স। তা আমলে নিয়ে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ওয়ারেন্ট পাঠানো হয় মতিঝিল থানায়। কিরণের কঠোর শাস্তি দাবি করেন সাবেক ক্রীড়া তারকা ও সংগঠকরা। দরকার সেটা যেন না হয়, এটা আমার অবস্থান থেকে আমি আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতিকে অবশ্যই বলবো এবং আমি বলার দাবি রাখি। মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়া অনুরাগী, তার একজন অনুসারী হিসাবে আমি এই মানহানি মামলাটা করেছি। আমরা স্টেপ নিবই, কারণ এটা স্টেপটা হচ্ছে কি, এখন তো ক্ষমার অযোগ্য, সে ক্ষমা হচ্ছে, তাহলেও তো আমরা এটা মানব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অনেক আপত্তিজনক এবং মানহানিকর বক্তব্য রেখেছেন। সেই জন্য আমরা ঢাকা সিএমএম কোর্টে একটা মানহানির মামলা করেছি। এটা 2 বছর কারাদণ্ড হতে পারে। এটা পেনাল কোডের 500 ধারায় এরকম দণ্ড আছে মানহানিকর। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর। অভিভাবকদেরও অসুস্থ প্রতিযোগিতায় না জড়ানোর আহ্বান। ডাকসু নির্বাচন বাতিলের সাথে শপথ নিতে চান নবনির্বাচিত ভিপি নুরু। ভিসি বললেন, পুনঃতফসিল অসম্ভব, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। গ্যাসের দাম দ্বিগুণ করতে চায় বাখরাবাদ কোম্পানিও। মূল্যবৃদ্ধির প্রক্রিয়া স্থগিতের বিরুদ্ধে রিট আদেশ 31 মার্চ। রোহিঙ্গাদের জন্য আসা বিদেশি অর্থের 75% খেয়ে ফেলছে কিছু এনজিও, চিহ্নিত করার নির্দেশ মন্ত্রিসভা কমিটির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।